পাত্রপক্ষের সামনে বসেছিল তানহা। হঠাৎ করেই তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাকুলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা চিল্লিয়ে উঠে তনয়কে ধরতে যাবেন, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে, রিল্যাক্স শ্বশুরজি, এই বয়সে এত হাইভার হইলে আমার শাশুড়ি মার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে বলে ওঠেন, বেয়াদব ছেলে, কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে উঠে তানহার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়ে গিয়েছে একবার। এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই করছেন? নট ফেয়ার শ্বশুরমশাই। বাঁকা হেসে। তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনে পাত্রপক্ষ তানহার বাবার আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে বাসার ভেতরে চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভাল লাগে না, তাই না? এজন্যই তো এত ঢ্যাং ঢ্যাং করে পাত্রের সামনে এসেছিস। কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। এই একদম কাঁদবা না আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। হয়ে যাব তো কদিন পর। তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইট হার্ট, তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দিবে না এই তনয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কেন করলো তনয় এমন? ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। 6 মাস আগে এক বিকেলে তানহার সাথে দেখা হয় তনয়ের। সবেমাত্র ভার্সিটি প্রথম বসে উঠেছে তানহা। নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল সে। কিছু তো যাওয়ার পর দেখে রাস্তাটা নিরিবিলি, তাই ওই দিক দিয়ে না যেয়ে উল্টো পথে ফিরে যাচ্ছিল। মনে হলো কেউ ব্যাগ টেনে ধরেছে তার। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরতে দেখলো 2 জন ছেলে দাঁড়িয়ে আছে, যাদের একজন তানহার ব্যাগ টেনে ধরেছে। তোর কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দে চুপচাপ, নয়তো ভালো হবে না। তানহা বুঝতে পারলো এরা ছিনতাইকারী, তাই ভয়ে ভয়ে বলল, দেখুন আমার কাছে সত্যি কিছু নেই, যেতে দেন আমাকে। এত সহজে ছাড়বো তোকে? মেয়ে তো বড়ই সুন্দরী তুই, কিছু না থাকলেও তোকে আমরা ছাড়ছি না। বৃষ্টিভাবে এসে তাদের এইরকম জঘন্য কথা শুনে তানহার প্রাণ যায় যায় অবস্থা। কোনো মতে ব্যাগ থেকে হাত ছাড়িয়ে লাগায় এক দৌড় সামনের দিকে। পিছে তাকিয়ে দেখে ছেলেগুলো ছুটে আসছে তার দিকে। পিছন দিক তাকিয়ে দাঁড়ানোর কারণে হঠাৎ করে সামনে কোনো কিছুর সাথে জোরে বাড়ি খেয়ে পড়ে যায় তানহা। সামনে তাকিয়ে দেখে একটা লম্বা করে ছেলে ওর দিকে কিছুটা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে আছে। মুখে সানগ্লাস থাকার কারণে চেহারাটা ওইভাবে বুঝতে পারছে না সে। ছেলেগুলো সেখানে যেয়ে বলে, এই যে হিরো, ভালো ভালো মেয়েটাকে দিয়ে দাও আমাদের কাছে, তোমাকে কিচ্ছু করবো না আমরা। তানহা এই কথা শুনে আতঙ্কিত চেহারা ছেলেটির দিকে তাকায়। ছেলেটি নিচেই তখন তানহাকে হাত ধরে তুলে আর তানহা বলে, প্লিজ এরকম করবেন না দয়া করে। ছেলেটি তানহাকে বলে, আপনি এখানে থাকুন, আমি আসছি। এরপর সে ছেলেগুলোর কাছে গিয়ে বলে, কি সমস্যা তোদের? এইভাবে মেয়েদের পেজে পড়িস কেন? চলে যায় এখান থেকে, তুই রাস্তার পথিক, ওকে নিয়ে এত চিন্তা না করলেও হবে। বলে তানহা দিকে এগোতে লাগলে তনয় ছেলেটি হাত ধরে ফেলে এবং শুরু হয় মাইট। তানহা অবাক হয়ে দেখছে, চেনে না জানে না এমন একটি মেয়ের জন্য মারামারি করছে এই ছেলেটি, আর ওয়ার্নিং দিচ্ছে এরপর আরও কোনো মেয়েকে ডিস্টার্ব না করতে। কয়জন করে এই রকম। অন্যদিকে মায়ের খেয়ে বাজে ছেলেগুলো চলে গেলে তানহার দিকে এগিয়ে আসে তনয়। সানগ্লাস খুলে একগাল হেসে বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ওদের কাছে রেখে চলে যাব? অতটাও খারাপ আমি নই ম্যাডাম। এইবার চেহারা দেখতে পেল তানহা। ছেলেটি বড় সুদর্শন বলা চলে এবং তার হাসি সেটি যেন ঠিক বুকে গিয়ে লাগে। ছেলেটির মানসিকতা যেরকম ভালো, দেখতেও তেমন মনে মনে ভাবলো তানহা। আপনাকে অনেক ধন্যবাদ, না জেনেও আমার সাহায্য করলেন আপনি। আজকাল অনেকেই তা করে না। ইটস ওকে, আপনার জায়গায় আমার বোন বা গার্লফ্রেন্ডও থাকতে পারতো, সেইটা ভেবে একা ফেলে রেখে যেতে পারলাম না। সত্যি অনেক লাকি আপনার গার্লফ্রেন্ডটা। আমি আসি তাহলে, ধন্যবাদ আবারও। ইটস ওকে, আপনি চাইলে আমি পৌঁছে দিতে পারি। না না, লাগবে না, ধন্যবাদ। বাসায় যেতে যেতে তানহা ভাবলো ছেলেটির গার্লফ্রেন্ড আসলে লাকি অনেক হবে। দেখার খুব ইচ্ছে কে সেই লাকি মেয়ে, কিন্তু চেনে না জানে না এমন একজনের কাছে তো আর এটা বলা যায় না। তখনই মনে হলো, আরে সে তো ছেলেটির নামই শুনলো না। পরে ভাবলো থাক, এরপর তো আর দেখা হবে না, তাই নাম শুনেও কাজ ছিল না। বাসায় যেতে তানহার বাবা বলল, কাল মেহমান আসবে বাসায়, তাই বাড়িঘর ঠিকভাবে গুছিয়ে রাখতে। তুষ্টু হেসে তানহা বলল, বাবা তোমার কথা শুনে মনে হচ্ছে যেন মেহমান না,
বরং তোমার জামাই আসবে কালকে। তানহার বাবা আকরাম সাহেব কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। পরের দিন সকালে তানহার মা রান্নাঘরে ভালো ভালো খাবার আইটেম বানাচ্ছেন। তানহা এত সব আয়োজন দেখে অবাক হয়ে বলল, সত্যি করে বলো তো মা, কারা আসছে আজকে? তোর বাবার সবচেয়ে পুরাতন আর ভালো বন্ধু ইকবাল সাহেব আর তার পরিবার নিয়ে আসছে। অনেক বছর পর দেখা হবে তাদের সাথে, তাই এই আয়োজন। তানহাও মায়ের সাহায্য করতে থাকলো রান্নার কাজে। রান্না করতে বড়ই ভালো লাগে তার। কলিং বেল বাজতে গেট খুললেন তানহার বাবা আর তার সমবয়সী এক লোককে জড়িয়ে ধরলেন। তানহা বুঝতে বাকি রইল না এই ভদ্রলোকটি তার বাবার বন্ধু। কেমন আছিস আকরাম? কতদিন পর দেখা হলো তোর সাথে। আছি এই তো, তোদের কি খবর? ভাবি আর তার ছেলে মেয়ে কেমন আছে? আমরা ভালো আছি আঙ্কেল বলে আকরাম সাহেবকে জড়িয়ে ধরল এক ছেলে। কেমন আছো বাবা তনয়? ছেলেটির মুখের দিকে তাকিয়ে তানহা অবাক। আরে এইটা তো সেই ছেলেটি। তনয় নামটি তানহার মাথায় ঘুরছে তখন। ভাবছে যে তনয়ের নাম সে ছোট থেকে শুনে আসছে, এই ছেলে কি সে তনয়? হঠাৎ এক মহিলার আওয়াজে ধ্যান ভাঙে তার। আরে তানহা না? আমি তনয়ের মা। অনেক বছর পর দেখলাম তোমাকে। ছোটবেলায় তো চকলেটের জন্য পাগল ছিলে, আমার বাসায় আসলে চকলেট চাইতে। এখন তো অনেক বড় আর সুন্দরী হয়েছে বটে। তানহার গালে হাত রেখে সবার সামনে এইভাবে চকলেটের কথা বলে লজ্জা পেল তানহা। সামনে তাকিয়ে দেখে তনয়ও একইভাবে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। তানহা বুঝতে পারে সেও তাকে এখানে এভাবে দেখবে আশা করেনি। এদিকে তনয় আর তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে আকরাম সাহেব বললেন, চলো তোমাদের পরিচয় করিয়ে দেই। বাবা তনয়, এটা আমার মেয়ে তানহা। আর তানহা, এটা হলো তোমার ইকবাল আঙ্কেলের ছেলে তনয়। তানহা আর তনয় শুধু চেয়ে আছে একজন আরেকজনের দিকে। তানহা মা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি আঙ্কেল, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো খুব। আমরাও খুব খুশি তোমার সাথে আবার দেখা করে। তারপর সবাই গল্প আড্ডা শুরু করলো। খাওয়া দাওয়ার পর হঠাৎ করে গম্ভীর হয়ে গেলেন আকরাম সাহেব ও ইকবাল সাহেব। তানহা ও তনয়, তোমাদের দুজনকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে দেখা করছি। তানহা কিছু বুঝতে পারল না কি হচ্ছে। তনয়ের দিকে তাকিয়ে দেখে সে একইভাবে তাকিয়ে আছে তার বাবার দিকে। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ, তাই তোমাদের থেকে এই বিষয়টি আর লুকিয়ে রাখা উচিত না বলে মনে করি। লুকিয়ে রাখা বিষয় শুনে বড়সড় এক ঢোক গিলল তানহা। ইকবাল সাহেব বললেন, আমার খুব শখ ছিল যে আমার একটি মেয়ে হবে, কিন্তু তনয় হয়েছিল তখন। তার কয়েক বছর পর আকরামের এক ফুটফুটে মেয়ের জন্ম হয়। আমি আকরামকে বলে তার মেয়ের নাম রাখি তানহা, তনয়ের নামের সাথে মিল রেখে। তানহা আর তনয় দুজনের দিকে চেয়ে আছে শুধু। তারপর ইকবালের বিজনেসের জন্য শহর ছেড়ে যেতে হয়। ইকবালের খুব ইচ্ছে ছিল তানহাকে ছেলের বউ করবে বড় হলে, কিন্তু ভবিষ্যতে কবে দেখা হবে না হবে এ বিষয়ে নিশ্চিত ছিল না দেখে তখনই তনয় আর তানহার বিয়ের কাবিন করে রাখা হয়। তানহা আর তনয় যেন আকাশ থেকে পড়লো এটা শুনে। এগুলো আমি কি শুনছি বাবা? হ্যাঁ রে বাবা, এটাই সত্যি। কিন্তু তুমি জানো আমি মিশাকে পছন্দ করি। পছন্দ করার ভালোবাসা এক কথা নয় বাবা। তানহা তোমার বউ। আমি তো জানতাম না তুমি আরেকজনকে পছন্দ করো। যখন জেনেছি তখনই তোমাকে নিয়ে এসেছি এই কথা বলার জন্য। বাবা, তুমিও আমাকে বলনি কেন কিছু? তানহা ওর বাবাকে উদ্দেশ্য করে। আমি বলতে চেয়েছিলাম মা, কিন্তু ইকবাল বলেছিল তোকে আর তনয়কে একসাথে বলবে, তাই আমিও বলিনি আর। তানহা স্তব্ধ হয়ে বসে আছে। সে আরেকজনের বউ, কিন্তু সেটা সে জানতও না। তখনই ওর মনে পড়ল তনয় তো বলেছিল ওর গার্লফ্রেন্ড আছে। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তানহার। এত বছর পর যখন জীবনে সবচেয়ে বড় এক সত্যের সাথে তার পরিচয় হলো, সে অন্য একজনকে ভালোবাসে। যদিও এখন তনয়ের দোষ নেই, কারণ সে নিজেও জানতো না যে ওর সাথে তানহার জীবন জড়িত আছে। 1 মাস আগে এই শহরে ফিরেছে ইকবাল সাহেবের পরিবার, তাই ছেলের বউকে এখন বাড়িতে নিয়ে যেতে চান তিনি। এজন্যই ছুটে এসেছেন তানহাদের বাসায়। তানহা আর তনয়কে আলাদাভাবে কথা বলার জন্য সময় দিলেন তারা। ছাদে গেল তনয় তানহার সাথে। শখ খেয়েছো নিশ্চয়ই এখানে আমাকে দেখে, তাই না? তানহা চমকে উঠে তাকালো ওর দিকে, যে কত সাধারণভাবে এখনও কথা বলছে তনয়, যেন বিয়ের কথা শোনেইনি সে। তা তো বটেই। আপনি অবাক হননি আমাকে দেখে? হয়েছে, কিন্তু যখন শুনলাম তুমি তানহা তখন এত অবাক হয়নি, কারণ তোমার কথা বাবা অনেক আগেই বলতো বাসায়, কিন্তু কখনো জানতাম না যে তুমি আমার থেমে গিয়ে তনয়ের দিকে তাকিয়ে তানহা ভাবছে, যে ছেলে ওকে বউ বলতেও ইতস্তত করছে সে কিভাবে এই বিয়ে মেনে নেবে। তানহার ভাবনায় ছেদ ঘটিয়ে তনয় বলে ওঠে, তুমি আমাদের সাথে বাসা যাওয়ার জন্য রাজি হয়ে যাও। কেন? আপনি তো এই বিয়ে মানেনই না, তাই না? তাহলে বাসা যেতে বলছেন কি জন্য? দেখো তানহা, এখন আমরা দুজনই মানা করলেও কেউ রাজি হবে না,
কিন্তু আমাদের বাসায় যে সবার সামনে এমন বিহেভ করব যেন আমাদের মধ্যে কোনো মিল নেই, সারাদিন ঝগড়া হয়েই থাকে, তাই আমাদের একসাথে থাকা সম্ভব নয়। তখন নিজেরাই আমাদের বিয়ে ভেঙে দিবে, আর 6 মাস পর এমনি হবে ডিভোর্স। তনয়কে শুধু চেয়ে দেখছে তানহা। এইটুকু সময়ে কী রকম একটা বুদ্ধি না বের করলো এই ছেলে। আই হোপ তোমারও কোনো আপত্তি নেই, রাইট? তোমার লাইফেও হয়তো অন্য কেউ আছে, তাই না? তানহার দিকে চেয়ে। তনের কথা শুনে তার ছেলের হাসি হাসলো তানহা। সারা জীবন ভেবেছিল স্বামীকে ভালোবাসবে, আর আজকে তার স্বামী তাকে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, কিন্তু এতে সবাই কষ্ট পাবে। আপনার কি মনে হয় না যে এটা ঠিক নয়? দেখো, আমি বাবাকে যতদূর জানি, আমরা যদি এখন ডিরেক্ট মানা করে দেই তাহলে তারা জোর করে হলেও আমাদের একসাথে রাখার চেষ্টা করবে, কারণ আমরা এখনও লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ। তাই তাদের মনে করতে দাও যে আমরা রিলেশনটাকে একটা চান্স দিয়েছি, কিন্তু সেটা টেকেনি। রাজি হচ্ছ না? চিন্তা করো না, আমি ডিভোর্সের সময় সবাইকে বলবো যে এটা আমার প্ল্যান ছিল আর তুমি আমায় হেল্প করেছিলে। প্লিজ আমার এই হেল্পটা করো। আপনার কাছে হয়তো সবার ফিলিংসের মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। সরি তনয়, তুমি এখন আমাকে যেরকম ভাবছো আমি অতটা খারাপ না তানহা। বাবার কথা আমি অমান্য করতে পারবো না, আবার নিজের জীবনে এত বড় ডিসিশন হুট করে নিতে পারবো না আমি। তুমি সবাইকে যতটা ভালোবাসো আমিও সবাইকে ততটা ভালোবাসি, কিন্তু এইবার আমি হেল্পলেস। আমার অবস্থানটা একটু বোঝো প্লিজ। তানহা কিছু না বলে নিচে চলে গেল। তানহার পিছে তনয়ও নিচে চলে আসে। তারপর বলো, কি ঠিক করলে তোমরা? দুজনের দিকে তাকিয়ে। বাবা, আমরা আসলে... তনয়কে বলতে না দিয়ে তানহা বলল, আঙ্কেল, আমার কিছু সময় লাগবে, আমি তারপর আপনাদের জানাচ্ছি। ঠিক আছে মা, তুমি ভেবেচিন্তে ডিসিশন নাও, আমরা আসি তাহলে। তনহা তানহার দিকে তাকিয়ে থেকে চলে গেল। তানহা ভাবছে, যে তনয়ের ব্যাপারে মুক্ত হয়েছিল সে রাস্তায়, সে ছেলের এইরকম চিন্তা ভাবনা আশা করেনি সে। তারপর ভাবলো হয়তো হুট করে জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, এই জন্য তাকে মেনে নিতে পারছে না। তানহার বাবা এসে তাকে বোঝালো যে তনয় ভালো ছেলে, ওই বাসায় যেয়ে থাকতে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম দেখা তনয়ের ব্যবহারে নিঃসন্দেহে মন ছুঁয়ে গিয়েছিল তার। আবার সে যখন তার স্বামী, তাই বিষয়টিকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে বাবার কথা মেনে তাদের বাড়ি যেতে রাজি হয় তানহা। এখন তানহার মাথায় একটা কথাই ঘুরছে, যে সে কিভাবে তনয়ের মাথা থেকে ওই অদ্ভুত বুদ্ধিটা সরাবে। তনয় তো বুঝছে না যে এখন সে বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পরে যখন বাবা মা জানতে পারবে তখন তাদের খুব খারাপ লাগবে। ওইদিকে তানহার বাবা তনয়ের বাবাকে ফোন করে জানালেন যে তানহা রাজি হয়েছে, যা শুনে তারা খুব খুশি হলেন এবং পরের দিন তানহাকে নিয়ে আসার জন্য আসতে চাইলেন। পরের দিন সকালে তানহা উঠে দেখে সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। তার মায়ের থেকে জানতে পারে আজকে তাকে নিতে আসছে তনয়ের বাড়ি থেকে। তনয়ের বাবা যখন আসলেন তখন তারা একেবারে কাজী সহ আসলেন। তার কথা, এইবার পারিবারিকভাবে বিয়েটা হোক, পরে সবাইকে অনুষ্ঠান করে জানানো যাবে। অগত্যা তানহা আর তনয়ের নিজের ইচ্ছায় বিয়ে হলো। রাতের বেলা সবাইকে ছেড়ে যাওয়ার সময় গাড়িতে উঠে যখন তানহা কান্না থামাতে পারছিল না, তখন তনয় বলল, এত কেঁদো না তো। ইস, কেঁদে টেঁদে কী অবস্থাটা না করেছো। 6 মাস পর দিয়ে যাব তো তোমায়, তখন যত ইচ্ছে এখানে থেকো, এখন কান্না থামো। তনয়ের কথা শুনে তানহার কান্নার স্পিড আরও বেড়ে গেল। সে ভাবছে, এই কেমন বর জুটলো কপালে আল্লাহ। বিয়ের গাড়িতে বসে বলছে 6 মাস পর রেখে আসবে। এই কথা কি এখন বলা জরুরি ছিল? দিল তো মুডটা আরও খারাপ করে। তারপর তনয়ের দিকে রাগে চোখে তাকাতেই সে টিস্যু দিয়ে চোখের পানি মুছে দিল তার। তারপর তানহার মাথাটা ধরে নিজের কাঁধে রেখে বলল, চোখ বন্ধ করে রাখো একটু, মাথা ব্যথা করবে তাছাড়া। তানহা বোকার মতো চেয়ে আছে আর ভাবছে, একবার নিজেরই মুড খারাপ করে দেয়, আবার নিজে যত্ন নেয়, এই ছেলেকে বোঝা দায়। বাসর ঘরে বসে আছে তানহা, যদিও সে জানে কিছু হবে না, তবু অপেক্ষা করছে তনয়ের। আর ভাবছে, আজকে বলে দেবো তনয়কে যে সে কোনো অভিনয় করতে পারবে না, সে সত্যি তাদের সম্পর্ককে একটি সুযোগ দিতে চায়। তারপর তনয় যা মনে করার করুক, স্বামী স্ত্রী ওরা, নিজেদের সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করা কর্তব্য ওর। তানহার ভাবনার মধ্যে তনয় রুমে ঢোকে। তানহাকে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ফিরে আসে। তানহা চেয়ে দেখছে শুধু। তুমিও চেঞ্জ করে আসো, যাও, নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো শাড়ি পরে থাকতে। তনয়ের কথাটা ঠিক, তাই তানহাও লাগেজ থেকে ড্রেস বের করে চলে গেল শাওয়ার নিতে। তানহা এসে দেখলো তনয় হেলান দিয়ে বসে আছে বিছানায় আর একটা বই পড়ছে। তানহা চুল মুছে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে সে চুপচাপ তনয়ের পাশে বসলো বিছানায়। তানহা কিছু বলবে তার আগে তনয় বলল, ঘুম ধরেছে? রাত তো অনেক হলো। হ্যাঁ ধরেছে। তাহলে ঘুমাও তুমি,
আমি একটু বই পড়ে তারপর ঘুমাবো। কিসের বই পড়বেন আপনি এখন? এই তো বিজনেস রিলেটেড কিছু আর কি। নতুন প্রজেক্ট শুরু করেছি তো, তাই আইডিয়া নিচ্ছি। লাইটে তোমার সমস্যা হলে বলো, অফ করছি। না না, সমস্যা নেই, আপনি পড়েন, আমি ঘুমোতে পারবো। কিন্তু তনয়ের সাথে একই বিছানায় ঘুমাবে কি না এটা নিয়ে দ্বিধায় পড়ল তানহা। তানহাকে কিছু ভাবতে দেখে তনয় বলল, কি হলো, শুয়ে পড়ো তাহলে। না মানে ভাবছিলাম যে আমি কোথায় ঘুমাবো। কেন, আমার বিছানায় কি এতই ছোট মনে হচ্ছে তোমার কাছে যে তুমি এখানে ঘুমাতে পারবে না? নাকি আমাকে তোমার কাছে জাপানি সুমো রেসলারদের মতো লাগে যে আমি একাই খাট দখল করে থাকবো? ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করলো তনয়। আজব তো, আমি কি সেটা বলেছি নাকি? কী যা তা বলছেন আপনি। তাও ভালো, আমি ভাবলাম তুমি চোখে বেশি দেখো মনে হয় সব কিছু, তাই আমাকেও মোটা ভাবছিলে। আমি চোখে বেশি দেখি না, বরং আপনি একটু বেশি বোঝেন। উফ আল্লাহ, তুমি তো একটুতেই রেগে গিয়েছো। বাবা তো দেখি আজ তো একটা ঝালমরিচের সাথে বিয়ে দিয়েছে আমার। করুণভাবে তাকিয়ে, কি আমি ঝালমরিচ? আপনি খুব খারাপ। হয়েছে, এখন ঘুমাতো। সারা রাত কি ঝগড়া করে কাটাবে? ও হ্যাঁ, কিন্তু আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? এখন কি তুমি নিজেকে সুমো রেসলা ভাবছো? মানে? তো ম্যাডাম, আমিও আপনার পাশে বেডেই ঘুমাবো। আমাদের দুজনের ধারণ ক্ষমতা আছে বিছানায়। তানহা হা করে চেয়ে আছে তনার দিকে। এ কি বলল সে? সেও তানহার সাথে একই বিছানায় থাকবে? তানহাকে হা করে থাকতে দেখে তনয় সিরিয়াস হয়ে বলল, দেখো তানহা, আমি মানছি যে আমরা দুজনেই কেউই বিয়ের ব্যাপারটি মেনে নিতে পারিনি এখনও, কিন্তু তার মানে এই না যে আমরা অপরিচিতদের মতো থাকবো। আমরা তো বন্ধু হতে পারি, তাই না? বন্ধুত্ব কিন্তু অনেক ভালো একটি সম্পর্ক। মাথা নাড়ল। তাহলে বলো, বন্ধু হবে আমার? হব। এই তো গুডগাল, চলো এখন ঘুমাই। না হয় তোমার সাথে গল্প করতে করতে রাত পার হয়ে যাবে, আর সকালে লেট করে উঠলে মানুষ অন্য কিছু মনে করবে। এটা শুনে তানহা বালিশ দিয়ে মারে তনয়কে, আর তনয় হাসতে হাসতে শুয়ে পড়ে। অতঃপর তানহা এক পাশে, তনয় আরেক পাশে শুয়ে পড়ল। তানহা ভাবছে, তনয়কে বোঝানো যতটা কঠিন ভেবেছিল সে এখন অতটাও কঠিন মনে হচ্ছে না। ঠান্ডা মাথায় বোঝালে সে বুঝতে পারবে বলে তানহার বিশ্বাস। আপাতত তারা বন্ধু হয়েছে, এই ব্যাপারটিতে সে খুশি। ভালো জীবনসঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। পাশে তাকিয়ে দেখে তনয় ঘুমিয়ে কাদা। এত তাড়াতাড়ি সে কিভাবে ঘুমাতে পারে সেটার দিকে হাসলো তানহা। এইসব ভাবতে ভাবতে একসময় সে নিজেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু অনুভব করে তানহা।